কাটাকাটি করতে চাচ্ছি না। আর শাহবাজ খানের পাপের শাস্তি আমি ওনার মেয়েকে দিব না। আমি আহনাফের মতো বোকামি করব না। রুহানি বিয়ের পর আমার স্ত্রীর মর্যাদায় থাকবে, আর ওর বাবার সাথে আমি আলাদাভাবে ডিল করব। ইভান বলল, যদি সায়ন্তনী কখনো ফিরে আসে? যে আমাকে ভালোই বাসেনি সে কখনো ফিরতে পারে না, আর ফিরলেও সে আমার হয়ে ফিরবে না। ইমন অসহায় দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে রইল। অরুণিকা ও আহনাফ ছাদের গেটের পাশে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আহনাফের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। অরুণিকা একটু পরপর আহনাফের দিকে তাকাচ্ছে। তারা দুজন আরাফ ও রুহানিকে পাহারা দিতে উঠেছে। আরাফের সাথে কথা বলার জন্য রুহানি বারবার অনুরোধ করছিল অরুণিকাকে। তাই অরুণিকা আরাফকে এসে জানাতেই তারা ছাদে দেখা করার সিদ্ধান্ত নিল। আগামীকাল জোহরের পর মসজিদে আগত হবে, আর এরপরই রুহানিকে উঠিয়ে নিয়ে যাবে। শাহবাজ খান বড়সড় আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু আরাফ আগ্রহ দেখাচ্ছে না। সে জানিয়ে দিয়েছে আয়োজন হলে ছেলে পক্ষ থেকে দাওয়াতের আয়োজন হবে। শেষমেশ আরাফের যুক্তির কাছে হার মানতে হলো শাহবাজ খানকে। তবে আজ ছোটখাটো মেহেদি অনুষ্ঠান হচ্ছে দুপক্ষ থেকেই। সন্ধ্যায় চৌধুরী ম্যানশন চলে যাবে আরাফ। তার জিনিসপত্র গুছিয়ে দিয়েছে তাহমিদ আর ইভান। তারা এই বাসাটা ছেড়ে দিচ্ছে এই মাসে। আরাফ ও আহনাফের জন্যই তাদের এখানে বাসা নেওয়া। অন্যদিকে আগামী মাসেই বাসা পরিবর্তন করে অন্য এলাকায় চলে যাবেন শাহবাজ খান। নিস্তলায় বেশ অসুবিধে হয়ে যাচ্ছে তাদের। অনেকক্ষণ নীরবতা বিরাজ করল অরুণিকা ও আহনাফের মাঝে। নীরবতা ভেঙে অরুণিকা জিজ্ঞেস করল, রিহাবের সময় কেমন কাটলো? কি করেছো ওখানে? আহনাফ মৃদু হেসে বলল, মেডিটেশন করেছি। বাহ, তবে তুমি শুকিয়ে গেছো অনেক, তোমাকে অসুস্থ মনে হচ্ছে। আহনাফ অরুণিকার চোখের দিকে তাকালো, ক্ষীণ স্বরে বলল। আমার দিকে তাকাস তাহলে। অরুণিকা গম্ভীর মুখে বলল, তোমার জায়গায় অন্য কেউ শুকিয়ে গেলে আমি তাকেও জিজ্ঞেস করতাম, তোমাকে আলাদাভাবে কেন দেখবো? আহনাফ ক্ষীণ হেসে নীরব হয়ে গেল। তার মুখটা অন্ধকার হয়ে গেছে। অরুণিকা হাত মুঠো করে আর চোখে আহনাফের দিকে তাকালো। সে কোনোভাবে আহনাফের সামনে হাঁটতে চাইছে না। সে কেন শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করবে? আহনাফের উচিত সব ঠিক করে নেওয়া, কিন্তু আহনাফ নিজের মনেই দুঃখ পেয়ে বসে আছে। আগের মতো জোরাজোরি করছে না। কি অদ্ভুত। এদিকে আরাফ ছাদের রেলিংয়ে হেলান দিয়ে রুহানির দিকে তাকিয়ে আছে, আর রুহানি কি জিজ্ঞেস করবে সেটাই ভাবছে। নিজেকে বেশ এলোমেলো মনে হচ্ছে তার। সব গুলিয়ে ফেলেছে সে। আরাফ অনেকক্ষণ ধরে রুহানির দিকে তাকিয়ে তার অস্থিরতা ধরতে পারল। এরপর শান্ত সুরে বলল, তুমি হয়তো জানতে চাচ্ছ আমি কেন সব জেনে শুনে তোমাকে বিয়ে করতে চাইছি। এই জন্যই তো আমাকে ডাকলে, তাই না? রুহানি আরাফের মুখের দিকে তাকালো, পরক্ষণেই চোখ নামিয়ে বলল, জি। আমি তো জানিয়েছি কারণটা। রুহানি চমকে তাকালো আরাফের দিকে। তার গলা কাঁপছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমাকে পছন্দ করেন? আরাফ মাথা নেড়ে বলল। হুম। রুহানির মনে অজানা ভালো লাগা ছেয়ে গেল। তবুও সে নিজেকে প্রকাশ করল না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, সব জানার পরও কেন পছন্দ করছেন? আমি তো ইন্টার ফেল। আপনি কয়েক মাস পর ডাক্তার হয়ে যাবেন, তার উপর আমার সাথে। আরাফ রুহানির কাছে এসে তার ঠোঁটের উপর আঙুল চেপে ধরল। মুহূর্তেই রুহানির পুরো শরীর শিউরে উঠল। গলা শুকিয়ে গেল, হাত পা অসাড় হয়ে যাচ্ছে। মনে প্রশান্তির ঢেউ খেলা করছে, চোখ জোড়ায় ভিড় করেছে মুগ্ধতা। সে আরাফের চোখের দিকে তাকিয়ে আছে। আরাফ হালকা হেসে বলল, ভালোবাসা এসব দেখে না। ভালোবাসা আত্মার সম্পর্ক, দৈহিক না। রুহানির চোখজোড়া ছলছল করে উঠল। সে হুট করে আরাফকে জড়িয়ে ধরল। আরাফ থতমত খেয়ে গেল। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে। রুহানি আরাফকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আরাফ কাপা হাতে রুহানির পিঠে এক হাত রাখল, অন্যটি তার মাথায় রেখে হাত বোলাতে বোলাতে বলল, বিয়ের আগে এভাবে কেউ দেখে ফেললে কিন্তু আমাকেই বকা খেতে হবে। তুমি কি চাও আমি বকা খাই? রুহানি দ্রুত সরে চোখ মুছে হাসল। আরাফ অনেকদিন পর রুহানির ঠোঁটে হাসি দেখে নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। রুহানি লাজুক হেসে মাথা নেড়ে বলল, আমি চাই, কাল দেখা হবে।
এই বলে রুহানি দৌড়ে নেমে পড়ল। অরুণিকা ও আহনাফ দুজনেই চমকে উঠল রুহানিকে তাদের সামনে দিয়ে দ্রুত নেমে পড়তে দেখে। অরুণিকা রুহানির পিছু পিছু নামলো, আর আহনাফ আরাফের কাছে এসে জিজ্ঞেস করলো। কি বললি? আরাফ মৃদু হাসল, তার হাসি বুঝিয়ে দিল খারাপ কিছু হয়নি। এদিকে অরুণিকাকে জড়িয়ে ধরে আছে রুহানি। মেয়েটা ভীষণ কাঁপছে। অরুণিকা তাকে শান্ত করে বসালো। রুহানির চোখে অশ্রু, সে হাসছে আবার কাঁদছেও। অরুণিকা রুহানির চোখ মুছে দিয়ে বলল। কি হয়েছে বল। রুহানি লাজুক হেসে বলল। আরব স্যার আমাকে ভালোবাসে। অরুণিকা হেসে বলল। আরে এর জন্যই তো প্রস্তাব পাঠালো। আমি অনেক খুশি আজ। আমার সাথে এই কটা দিনে যা ঘটে গেছে, এরপর আমি এমন কিছু আশা করিনি। আল্লাহ আমাকে ঠকায়নি। আমি তো অনেক অভিমান করেছিলাম, কেন আমাকে প্রোটেক্ট করেনি। হয়তো তার সব সিদ্ধান্তে বিশেষ কারণ থাকে। এভাবেই হয়তো আমার আর আরব স্যারের বিয়েটা লেখা ছিল। হ্যাঁ তা ঠিক, হয়তো এমন কিছু না ঘটলে আরাফ এত সহজে তোকে বিয়ে করতো না, আর তোর বিয়ে করার স্বপ্ন আরো দীর্ঘ হতো। হঠাৎ রুহানির মুখটা শুকিয়ে গেল। অরুণিকাকে কি সত্যিটা বলে দেওয়া উচিত? পরক্ষণেই ভাবল। না না, আমার জন্য শুধু শুধু কষ্ট পাবে। আমার বিয়ে নিয়ে কত খুশি ওরু। ওর মনটা কেন খারাপ করে দেব? যে বিয়ে করবে সে তো সব জানে। আমার আর কোনো আক্ষেপ নেই। সন্ধ্যায় আরাফ ও রুহানির মেহেদি অনুষ্ঠান হলো, আর পরদিন দুপুরে আকদের পর রুহানিকে নিয়ে গেল চৌধুরী পরিবার। আতিকিয়া জাহান মেয়ের জন্য কাঁদছেন। অরুণিকা মামিকে শান্ত করতে ব্যস্ত। রুহানি যাওয়ার পর থেকে অরুণিকার ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে সব। মেয়েটাই তো ঘর আলো করে রাখত, সব আলো নিয়ে চলে গেছে সে অন্য বাড়ি। অরুণিকা রুহানির রুমে বসে আছে আর আনমনে রুহানির স্মৃতি মনে করে হাসছে। রাত 11টা। মিসেস তাওসিফ রুহানিকে আরাফের ঘরে বসিয়ে দিয়ে চলে গেলেন। রুহানির বেশ অস্বস্তি বোধ হচ্ছে। আহনাফ, তাহমিদ আর তুর্য ছাড়া কেউ তার সাথে একটা বাক্য ও কথা বলেনি। ইভান আর ইমন তো আরাফের বিয়ে নিয়েই ব্যস্ত। কিন্তু ঘরের এত সদস্য, আরাফের দাদা দাদি, আরাফের বাবা, এমনকি তার চাচা চাচিও বেশ চুপচাপ। রুহানির বেশ অস্থির লাগছে। মিনিট 5 পর আরাফ রুমে আসতেই রুহানি উঠে দাঁড়ালো। আরাফ দরজা বন্ধ করতেই হাত পা শিউরে উঠল তার। আরাফ বলল। তুমি শাড়ি পাল্টে এসো। সমস্যা নেই, আমার অভ্যাস আছে। শাড়ি পরে ঘুমোতে পারবে? পারবো হয়তো। আরাফ ভ্রু কুঁচকে বলল। হয়তো। দেখো, কোনো জোর নেই, কিন্তু তোমার জন্য আলমারিতে জামা রাখা আছে। রুহানি ড্রেসিংয়ের সামনে গিয়ে আরাফের দিকে তাকালো। সে ভেবেছিল আরাফ এসে তার গলার সেট খুলতে তাকে সাহায্য করবে, কিন্তু আরাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। রুহানি অন্যমনস্ক হয়ে ভাবল। হয়তো এসব সিনেমাই হয়, বাস্তবে এমন হয় না। রুহানি মলিন মুখে নিজেই গলার হার, কানের দুল, চুড়ি খুলতে লাগলো। এরপর আলমারির কাছে এসে বলল। এটাতে আছে। হুম। আরাফের গম্ভীর উত্তরে রুহানি সেকেন্ড খানিক তার দিকে তাকিয়ে রইল। এরপর আলমারি খুলে দেখল সব মেয়েদের জামা। রুহানি ভ্রু কুঁচকে বলল। আপনার জামা কাপড় নিয়েছি। আরাফ বলল। আমার জামা কাপড় পাশের ঘরে। কেন, আপনি কি এই ঘরে থাকবেন না? হ্যাঁ, থাকবো। তাহলে আমার অনেক কাজ থাকে, আমি কাজের সময় পাশের ঘরে থাকবো। এমন না যে আমি অন্য রুমে ঘুমাবো। এখানে কাজ করলে কি অসুবিধে হবে? একটু প্রাইভেসি তো লাগে। তোমার পড়ার জন্য তো বাম পাশের ঘরটা খালি করব। পড়ার জন্য আলাদা ঘর আছে? হ্যাঁ, রিডিং রুম তো বেডরুম থেকে আলাদা হয়। রুহানি ভ্রু কুঁচকে মনে মনে ভাবল। বড় লোকে ব্যাপার স্যাপার। রুহানি শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে বেরোলো। আরাফ রুহানির দিকে সেকেন্ড খানিক তাকিয়ে বলল। শুয়ে পড়ো। রুহানি চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। আরাবও বাতি নিভিয়ে রুহানির পাশে এসে শুয়ে পড়ল। মাঝে একটা বালিশ। রুহানি চোখ মুখ কুঁচকে রেখেছে, তার ঘুম আসে না। সে ভেবেছে আরাফ তার কাছে আসতে চাইবে, কিন্তু আরাফ অন্য পাশ ফিরে ঘুমোচ্ছে। রুহানি ধীরে ধীরে আরাফের দিকে ফিরল। আরাফের কাঁধে হাত রাখতে গিয়েই থমকে গেল সে। অজানা কারণে বেশ কান্না পাচ্ছে তার। উঠে বসল রুহানি।
দু হাঁটুতে মুখ গুজে বসল। চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর দিনগুলো। ফুপিয়ে উঠল রুহানি। আরাফ ঘুমোয়নি। সে রুহানির অস্থিরতা ঠিকই অনুভব করেছিল। হঠাৎ ফোপানোর শব্দ শুনে উঠে বসল আরাফ। জিজ্ঞেস করল, বাসার সবাইকে মিস করছো? রুহানি আরাফের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, অরুকে এখানে নিয়ে আসা যায় না? এটা তোর দাদার বাড়ি। ওরু যদি আসতে চায়? আমি বললেও ঠিক আসবে। কাল সকালে ফোন দিতে পারো, এখন ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না। আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, জেগে থেকেও বা কি হবে? মাত্র 11টা। বেশি রাত জাগা ভালো না। রুহানি আরাফের দিকে তাকালো। সে বুক বালিশটা দেখিয়ে বলল। এটা মাঝে রেখেছেন যে? আরাফ ক্ষীণ কণ্ঠে বলল, তোমার অসুবিধে না হওয়ার জন্য। আমার অসুবিধে নেই। আরাফ নিঃশব্দে বুক বালিশ সরিয়ে শুয়ে পড়ল। রুহানি এবার আরাফের দিকে ফিরে শুয়ে পড়ল। আরাফ ইতস্তত ভাব নিয়ে উল্টো দিকে ফিরতেই রুহানি আরাফের কাছে এসে বলল। স্যার, রুহানি আরাফের কানের কাছে ফিসফিস করতেই উঠে বসল আরাফ। রুহানি ক্ষীণ কণ্ঠে বলল, আমার দিকে ফিরে শোবেন? আরাফ মাথা নেড়ে রুহানির কথা মতো শুয়ে পড়ল। এবার দুজন মুখোমুখি শুয়ে আছে। রুহানি আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ চোখ বন্ধ করে রাখলেও সব বুঝতে পেরে বলল। ঘুমাও রুহানি। রুহানি মুখ বাঁকিয়ে বলল, আপনি মায়ের মতো কথা বলছেন কেন? আপনি তো বরের মতো কথা বলেন। আরাফ চমকে তাকালো রুহানির দিকে। রুহানি মৃদু হেসে বলল, আপনি ঘুমিয়ে পড়ছেন কেন? তো এত রাতে কি করব? মাত্র 11টা। কাল আমার ডিউটি আছে। ছুটি নেননি? ছুটি কেন নিব? বিয়ের জন্য ছুটি নিতে হয় বুঝি? হ্যাঁ, জানেন না? আচ্ছা, জানবেন কিভাবে? এটা তো প্রথম বিয়ে। তুমি কিভাবে জানলে? তোমারও তো প্রথম। সিনেমা, নাটক এসবে দেখায় বিয়ের পর ছেলেরা অফিস থেকে ছুটি নেই, বইয়ের সাথে সময় কাটায়। আরাফ রুহানির ইনিয়ে বিনিয়ে বলা কথার সারাংশ বুঝতে পারল। সে উঠে বসে বলল, আমি অন্য রুমে যাই, তুমি এখানে বসে থাকো। রুহানি দ্রুত উঠে বলল। কেন স্যার? আমার ঘুম আসছে। রুহানি মলিন মুখে আরাফের দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার উপর রেগে আছেন? কেন রাগ করব? তাহলে? তাহলে কি? রুহানি মাথা নেড়ে বলল, অন্য রুমে কেন যাবেন? শুয়ে পড়ুন, আমিও ঘুমাচ্ছি, আমারও ঘুম পাচ্ছে। আরাফ নিঃশব্দে শুয়ে পড়ল। রুহানি অভিমানী মুখে আরাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক বালিশটা টেনে আরাফের পাশে রেখে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। কেটে গেল 20 মিনিট। রুহানি ভেবেছে আরাফ বালিশ সরিয়ে তাকে অন্তত জড়িয়ে ধরে ঘুমোবে, কিন্তু সে তো গভীর ঘুমে তলিয়ে গেছে। রুহানি পাশ ফেলল আবার। তার চোখ ছলছল করে উঠল। সে ধীরে ধীরে উঠে বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। নিজের প্রতি ঘেন্না হচ্ছে তার। মনে হচ্ছে তার শরীর থেকে এখনও সেই 3 পিচাসের গন্ধ আসে। নিজের হাত খামছে ধরল সে। চোখের সামনে ভেসে উঠল সেই 3টি ভয়ঙ্কর মুখের লালসা। রুহানি চোখ মুখ খিচে বালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। আরাফ কেন তাকে কাছে টেনে নিল না? কেন ভুলিয়ে দিল না সেই ভয়ঙ্কর দিনগুলো? আরাফ কি তাকে স্পর্শ করতে চায় না? তার শরীরের নোংরা স্পর্শে কি আরাফেরও ঘেন্না হচ্ছে? কিন্তু সেই তো সেধে বিয়ে করতে চেয়েছিল। রুহানি তো জোর করেনি তাকে। তাহলে কি সময় নিচ্ছে আরাফ? কিন্তু রুহানি তো চাইছে না সময়। সে মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু খুব করে চাইছে আরাফ তাকে ভালোবাসুক, তাকে জড়িয়ে ধরুক, তাকে প্রণয়ের অন্তিম স্পর্শটুকু দিয়ে অতীতের সব বিশ্রী মুহূর্ত ভুলিয়ে দিক। আরাফের ডাকে ঘুম ভাঙল রুহানির। সে উঠে বসতেই আরাফ বলল, মেঝেতে কেন শুয়েছ? রুহানি এদিক ওদিক তাকালো। তার মনে পড়ল বিয়ে করে ফেলেছে সে। রুহানি বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। ক্ষীণ কণ্ঠে বলল, নতুন বেডে ঘুম হয় না আমার। নাকি আমি পাশে ছিলাম তাই? রুহানি ব্যস্ত কণ্ঠে বলল, না না, আমি কাল থেকে বেডেই শোবো। তোমার অসুবিধে হলে আমি পাশের রুমে ঘুমোতে পারি। না না, এটা আপনার রুম, আপনি অন্য রুমে কেন যাবেন? আমার অসুবিধে নেই। কিন্তু আমার অসুবিধা আছে।
আরাফ সেকেন্ড খানিক রুহানির দিকে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। রুহানি মিনিটের মধ্যেই রুম গুছিয়ে নিল। এরপর রুম থেকে বের হতেই এক মহিলা তার সামনে এসে দাঁড়ালেন। রুহানি তাকে দেখে চমকে উঠল। তিনি বললেন, আমি পাশের রুম থেকে আরাফসা। রুহানি থেমে নিজেকে শুধরে নিয়ে বলল, আরাফ ওনার জামা নিতে চাইছে। মহিলাটি রুম দেখিয়ে দিলেন। রুহানি ভেতরে গিয়ে আলমারি থেকে নিজের পছন্দের একটা সেট বের করে নিল। এরপর রুমে এসে বিছানায় রাখল। আরাফ ওয়াশরুম থেকে বের হতেই তোয়ালে এগিয়ে দিল রুহানি। আরাফ চমকে উঠল তার আচরণে। সে মুখ মুছতে পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। রুহানি বেডের উপর রাখা সেট দেখিয়ে বলল, আমি আপনার জন্য জামাও নিয়ে এসেছি। তুমি এসব কেন করছো? আমি এখন আপনার ওয়াইফ, এসব তো আমার দায়িত্ব। দেখো রুহানি, তোমার এসব করতে হবে না। রুহানি ক্ষীণ কণ্ঠে বলল, কেন? আমাকে নিয়ে তোমার এত কিছু করতে হবে না। তুমি নিজেকে সময় দাও। তোমার রেজাল্ট ভালো হলে তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। তুমি যা পড়া দরকার পড়ে প্রস্তুতি নাও। আমার পড়তে হবে? কেন পড়তে চাও না? রুহানি চুপ করে রইল। আরাফ শীতল কণ্ঠে বলল, দেখো, আমার খুব ইনসাল্ট হবে তুমি পড়াশোনা না করলে। আমার অনেক ব্যাচমেটের কিন্তু আমি বিয়েতে দাওয়াতই দেইনি। কেন? এই যে তুমি এত পিচ্ছি, ইন্টার পাস করনি এখনো। রুহানি মলিন মুখে বলল, আচ্ছা আমি পড়বো। গুড। আরাফ বিছানায় থাকা শার্ট প্যান্ট না নিয়েই চলে গেল। এদিকে রুহানি নাস্তার টেবিলে এসে দেখল আরাফ অন্য শার্ট গায়ে দিয়েছে। তা দেখে রুহানির মন খারাপ হয়ে গেল। আরেফিন চৌধুরী গম্ভীর মুখে নাস্তা করছেন। রুহানি আরাফের ইশারায় তার পাশে বসল। দুজন মানুষ নিঃশব্দে নাস্তা করছে, আর রুহানি এদের গাম্ভীর্য দেখে খাবার গিলতেই পারছে না। আরেফিন চৌধুরী খেয়ে উঠে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। আরাফও নিজের ব্যাগ নিল, অ্যাপ্রনটিও ব্যাগে ঢুকালো। এরপর রুহানিকে বলল, আমি আসছি, তুমি টিভি দেখে সময় কাটাতে পারো। আরাফ চলে গেল। রুহানি বাকি নাস্তা না করে নিঃশব্দে ঘরে চলে এলো। এরপর বিছানায় পড়ে থাকা আরাফের শার্টটি হাতে নিয়ে মেঝেতে বসলো। জড়িয়ে ধরল সেই শার্ট। তার চোখ ভিজে উঠল, মিনমিনিয়ে বলল, হয়তো উনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমাকে মেনেও নিতে পারছেন না। সেদিন আমার সাথে সেই ঘটনা না ঘটলে স্যার হয়তো আমাকে খুব সহজে মেনে নিতে পারতেন। ওনার হয়তো জড়তা কাজ করছে। আমি কি করলে স্যার আমাকে কাছে টেনে নেবে? আমার হয়তো নিজেকে আরো সুন্দর করে সাজাতে হবে। মুখের দাগটাও এখনো যায়নি। দাগটা দেখলে তো স্যার এসব ভুলতে পারবে না। আল্লাহ, স্যার তো আমাকে ভালোবাসে। এখন আমাদের বিয়েও হয়ে গেছে। ওনার মনের জড়তা দূর করে দাও। আমি তো আর ইচ্ছে করে গায়ে দাগ লাগাইনি। স্যার আমাকে ভালোবাসলে সব পুরানো দাগ মুছে যাবে। আল্লাহ, স্যারের মনের জড়তা দূর করে দাও প্লিজ। মাস শেষ হতেই বাসা ছেড়ে দিল 6 জন। রুতবা তুর্যকে ফোনে না পেয়ে তার সাথে দেখা করার জন্য তার অফিসে চলে এলো। তুর্য অফিসে ঢুকেই রুতবাকে দেখে বিরক্ত মুখে বলল, তুমি এখানে কি করছো? আপনার কোনো খবর পাচ্ছি না। তুমি যা করেছো সেদিন, এরপর আর তোমার সাথে কথা বলার রুচি পাচ্ছি না। রুতবা দোকান ধরে বলল, সরি, আমি যা করেছি সরি। আপনি আমার সাথে অভিমান করবেন না প্লিজ। আমি অরুর কাছে ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে। রুতবা ক্ষীণ কণ্ঠে বলল, অরু আপনার কাছে এত ইম্পর্টেন্ট? ও আমার লিটল স্টার। আমার বোন তার 5 বছর বয়সে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। ও মারা যাওয়ার পর অরুকে দেখলেই আমার তারার কথা মনে পড়তো। তাই আমি অরুণিকাকে টুইঙ্কেল বলেই ডাকতাম। আমার কাছে আমার ছোট বোনের হার্ড কপি অরুণিকা। ওর কিছু হলে, কেউ ওকে আঘাত করলে, অপমান করলে আমি ক্ষমা করব না। রুতবা মলিন মুখে বলল, সরি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, কিন্তু আপনি যেভাবে ভাবছেন হয়তো অরুণিকা আপনাকে নিয়ে ঠিক সেভাবে ভাবতে পারছে না। ও আপনাকে অন্য দৃষ্টিতে দেখছে হয়তো। তোমাকে আর বোঝানোর ক্ষমতা নেই আমার। এখন এখান থেকে যাও। হঠাৎ উপমাকে আসতে দেখে রুতবার হাত ধরে ফেলল তুর্য। রুতবা চমকে উঠল তুর্যের ব্যবহারে। তুর্য বলে উঠল, আচ্ছা, যা হওয়ার হয়েছে।
আমি সব ভুলে যাচ্ছি। তুমিও আর এমন কিছু করো না। পরে কথা বলবো তোমার সাথে। আমার এখন অফিসে কাজ আছে।